আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রীর, মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক বেনজির মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। উচ্চাভিলাষী ফাঁকা বুলির বাজেট দাবি টিআইবির। 50 জেলায় আশ্রয়ণ প্রকল্পে জমি সহ ঘর পাচ্ছে আরো 18,500 পরিবার, আগামীকাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরো জোরালো করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। একই সাথে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক ব্রিফিংয়ে জানান, গতকাল মোদী সরকারের শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে এই আশাবাদ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই নেতার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আগামীতে আরো জোরালো হবে। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। এ সময় অর্থনৈতিক সংকটকালীন শ্রীলঙ্কার পাশে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এছাড়াও প্রধানমন্ত্রীর আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় এস জয়শঙ্করকে অভিনন্দন জানিয়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত আলোচনা করেন তারা। Prime Minister Sheikh Hasina and Narendra Modi had one-to-one meeting, and in the meeting again Prime Minister Sheikh Hasina congratulated Sri Narendra Modi and NDA alliance for winning the election, and she has expressed her willingness to work with the new government in future and to strengthen the tie between Bangladesh and India. You know that under the leadership of Prime Minister Sheikh Hasina and Sri Narendra Modi, our relationship has been brought to a new height. So in the coming days, Prime Minister Sheikh Hasina has expressed, also the Prime Minister Narendra Modi has expressed, to strengthen the tie more and to widen our relationship. And also Prime Minister Sheikh Hasina has invited Sri Narendra Modi to visit Bangladesh. আগামী 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলার সংসদ সদস্য ও ঢাকার দুই মেয়র। পরে ওবায়দুল কাদের জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি হিসেবে 21 জুন শোভাযাত্রা, 23 জুন বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন ও বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনগুলো আলাদা অনুষ্ঠান আয়োজন করবে। এর মধ্যে রয়েছে নৌকা বাইচ, সাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিষয়বস্তু ভারত সফর শেষে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। বিদেশি যারা কূটনীতিক আছে বিভিন্ন দূতাবাসে, তাদের আমরা আমন্ত্রণ জানাবো। কে আমাদের পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ।
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বলির বলে মন্তব্য করেছেন টিআরবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে এটি দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট। অন্যদিকে দুর্নীতি সহায়ক এই বাজেট বেনজির বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ে আলোচনায় এসব কথা বলেন আলোচকরা। ডক্টর দেবপ্রিয় বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। তাদের মতে প্রস্তাবিত বাজেটে প্রান্তিক মানুষের জন্য তেমন কিছু নেই। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই বাজেটে। হুন্ডি এবং অর্থ পাচার কমাতেও কোনো দিক নির্দেশনা নেই এতে। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাজেটের বরাদ্দ খুবই অপর্যাপ্ত বলে মনে করেন আলোচকরা। পঞ্চাশ জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সরকার প্রধান। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঙ্গলবার এই ঘরগুলো হস্তান্তর করা হবে গৃহহীনদের মধ্যে। এতে হাসি ফুটবে 50টি জেলার 174টি উপজেলার 18,500 পরিবারের মুখে। এবার সবচেয়ে বেশি ঘর পাবে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভূমিহীন ও গৃহহীন মানুষ। গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট জেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অসহায় মানুষদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ধাপে সবচেয়ে বেশি ঘর দেওয়া হবে ভোলায়। চরফ্যাশনে প্রায় 1100টি পরিবার সহ জমিসহ ঘর পাচ্ছে 2217 পরিবার। ঘর আর জমি পাওয়া এই মানুষগুলোর চোখে এখন নতুন দিনের স্বপ্ন। ওই দোসালা করে ওই ঘর করা আসিল, ভাঙ্গা চুরা আসিল, বহুত কষ্ট গলাস করছি। অন্ত আলাদা সরকার খুবই পরিবর্তন করে দিছে। আগে পানি খাওয়ার কষ্ট ছিল, আল বিল দূরে যায় আনতে হইতো, আর কল ছিল অনেক দূরে আনতে কষ্ট হইতো। এখন কল ধারে আনতাম সুবিধা। আর আগে বিদ্যুতের কষ্ট করতাম, বিদ্যুৎ আমাদের সরকারে দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞতা জানান তারা। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, ঘর দেওয়ার পর অনেক খুশি হয়েছি। বিদ্যুৎ পাইছি, কারেন্ট পাইছি, গাটলা পাইছি। অনেক ধন্যবাদ দিই, সারে নামাজ পড়িও দোয়া করি আল্লাহ যেন আমাকে গরিবের পাশে থাকতে পারে। আগের থেকে অনেক ভালো আছে। আগে তো একটা ভাঙ্গা একটা ঘর ছিল টিনের, এখনকার তো যে ঘর দেওয়াতে অনেক সুখী, অনেক ভালো ঘর দিছে, এতে আমরা অনেক খুশি। প্রকল্পটির মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বললেন জেলা প্রশাসক। মূলত এই প্রকল্পটি বিশ্বব্যাপী একটি নন্দিত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্রেন চাইল্ড প্রকল্পটি বাংলাদেশের যারা অসহায় নিঃস্ব মানুষ রয়েছে তাদের চেহারাকে চেঞ্জ করে দিয়েছে, তাদের কনফিডেন্সকে চেঞ্জ করে দিয়েছে। এবং ভোলা জেলাতেও আমরা যে 6,356টি ঘর নির্মাণ করেছি এবং পরিবারকে এটি হস্তান্তর করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। সেই কারণে ভোলা জেলার যারা নিঃস্ব অসহায় গরিব মানুষ রয়েছে তাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন ঘটবে। ইতোমধ্যে সারা দেশে 5 লাখের ওপর ঘর হস্তান্তর করেছে সরকার। 2 শতক জমির মালিকানা সহ সেমি পাকা এসব ঘর পাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চরফ্যাশন, ভোলা। বাস মালিকরা আইনের তোয়াক্কা না করায় অতিরিক্ত ভাড়া আদায় সহ সড়কে নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভায় তিনি বলেন, সড়কে সুশাসন না থাকা ঈদ এলে ভাড়া বাড়িয়ে দেন মালিকরা। এছাড়া গাড়ির ফিটনেসের পাশাপাশি চালকের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে নজর দিলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা। একটা হচ্ছে জবাবদিহিতা নাই। আপনি যখন সিদ্ধান্ত নেবেন, স্টেক হোল্ডার যাদেরকে বলে, পরিবহন মালিকরা থাকবে, শ্রমিকরা থাকবে, বাস মালিকরা থাকবে এবং হচ্ছে এর সঙ্গে যারা হচ্ছে যাত্রী তাদের প্রতিনিধি থাকতে হবে। সবার সঙ্গে কথা না বলে কেবল মালিকের সঙ্গে সরকার কথা বলে সিদ্ধান্ত নেয়। ফলে সিদ্ধান্ত কি হয় আপনি জানছেন পরে।
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আমার আপনার নাগরিক সমাজের কোনো অংশগ্রহণ নেই। ভারতের জনগণের মতো ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে নরেন্দ্র মোদীর নতুন সরকার মর্যাদা দিবে বলে প্রত্যাশা বিএনপির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। আওয়ামী লীগ ভারতের উপর নির্ভরশীল দাবি করে তিনি বলেন, তাই পানির ন্যায্য হিস্সা আদায় ও সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে সরকার নীরব। প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে এখন আজিজ বেনজির লীগে পরিণত হয়েছে। যে প্রবন্ধটি যিনি উপস্থাপন করেছেন, এই সরকার নতজানু সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা, যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো নিয়ে তো আমি কথা বলতেই হবে আমাকে। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দেশজুড়ে বইছে পশুর হাটের আমেজ। আর কদিন পরেই কোরবানি ঈদ, আর ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে সকলেরই। তাই তো দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাজধানীবাসী ভিড় করছে শপিং মলগুলোতে। ঈদের আনন্দঘন দিনটিকে আরো রঙিন করতে রং বাংলাদেশ নিয়ে এসেছে হালের জনপ্রিয় সব পোশাক। শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি শার্ট সহ রয়েছে বিভিন্ন কুর্তি কালেকশনও। সাথে থাকছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের দেয়া বিশেষ অফার। আমি পেমেন্ট করেছি বিকাশে, যার কারণে আমি একটু ডিসকাউন্টও পেয়েছি। তো ভালোই, আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই মোটামুটি এখান থেকেই কেনাকাটা করে। আমরা বরাবরের মতোই আমরা বেশিরভাগ ফ্যামিলি প্যাকেজ করার চেষ্টা করেছি। ক্রেতারাও ফ্যামিলি প্যাকেজের প্রতি খুবই আগ্রহ। আমাদের বিকাশে এখন সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে 10% হারে। প্রতিবারের মতো এবারেও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। রং বাংলাদেশের সবগুলো আউটলেটে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্তমানে চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাপ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। আগামীতে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ খাতে ঋণ নয়, দেশটি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য দাবিদার বলে জানান এই কূটনীতিক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টায় এবছর কোরবানির জন্য প্রস্তুত 2 লক্ষাধিক পশু। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন এবং মোটা তাজা করেছেন খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গবাদি পশু আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। গবাদি পশু লালন পালনে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের প্রসারে এবারও জেলায় প্রায় 20,000 খামার ও কৃষকের বাড়িতে 2 লক্ষ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে 70 থেকে 75,000 পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই সঠিক দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। খাবার কিনতে গেলে আমরাই ফকির হয়ে যাচ্ছে, আর গরুর দাম তো না পালে এবার আমরা পুরা মার্ডার হয়ে যাবো আর কি। 5টা গরু পাললো একজন, 5টা গরুর যে খরচ ওই বছর শেষে কিন্তু আসলে ইন্ডিয়াতে
যদি গরু নাও ঢোকে তাও ওই টাকাটা তোলা খুব টাফ হয়ে যায়। দিনরাত পরিচর্যা করে এখন কোরবানির পশুর হাটে এসব গরু তুলতে প্রস্তুত খামারিরা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে আমদানি বন্ধের দাবি জানান তারা। ব্ল্যাকে মানে যদি অবৈধভাবে কেউ গরু নিয়ে আসে তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের এলাকায় গরুর দাম কমে যাবে, এদের খাদ্যর দাম অনেক বেশি। সরকারের কাছে আমার অনেক আকুল আবেদন, সরকার যেন কোনোভাবেই গরু না ঢোকায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পশু বিক্রি হবে সারা দেশে। কুষ্টিয়াতে এবছর যে চাহিদা রয়েছে 1,24,000-এর মতো গবাদি পশু, সেখানে আমরা প্রস্তুত করেছি 2 লক্ষাধিক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে। আর আমাদের ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ছোট বড় ও ক্ষুদ্র খামারিরা পশু লালন পালন করে থাকেন। দিনরাত পরিশ্রম করে বড় করা এসব পশু বিক্রয়ে এখন লাভের আশা দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। হঠাৎ এই ধরনের নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানান, আগামী 30 জুন ফ্রান্সের প্রথম দফায় পার্লামেন্টে নিম্নকক্ষে নির্বাচন হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে এই ম্যাচেও ভালো করবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নামার আগে বললেন কোচ চন্ডিকা হাতুড়ে সিংহে। এ সময় তিনি জানান, দ্বিতীয় রাউন্ডের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা এবার জিততে পারলে। প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এর পথে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যায় প্রোটিয়ারা। দু দলের সাক্ষাৎ হয়েছে 8 ম্যাচে, যার সবকটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। ইনজুরি থেকে সেরে ওঠায় এই ম্যাচে খেলছেন শরীফুল ইসলাম। নিউ ইয়র্কে রাত 8:30টায় মাঠে নামবে দু দল। I mean, the pitch has been difficult for batting. That's what we're seeing most of the games, like every game that we played here, and we also played, because it was not that easy for batters. So that brings both teams equally into the game. We know South Africa has a decent bowling attack as well. So, but we're still confident that we can give a good fight for South Africa on that surface. ভারতের কাছে হেরে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলার স্বপ্ন প্রায় ধূলিসাৎ পাকিস্তানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে 6 রানে হেরেছে ভারতের কাছে। সুপার 8-এর পর্বে খেলতে হলে গ্রুপের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের উপর নির্ভর করবে বাবর আজমের দলকে। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বরাবরই যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান। মাত্র 6 ইকোনমিতে বাবরদের লক্ষ্য ছিল 120 রান। মনে হচ্ছিল হেসে খেলে জিততে পারবে পাকিস্তান, কিন্তু সিরাজ বুমরাদের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। অল্প রানে তাড়া করতে নেমে ম্যাচ সেরা বুমরার শিকার অধিনায়ক বাবর আজম। এরপর সাবধানী ব্যাটিং করলেও 13 রান করে ফিরেন উসমান খান। ধীরগতির ব্যাটিং করে 31 রানে ফিরেন রিজওয়ানও। এরপর কিউ স্কোর সমৃদ্ধ করতে না পারায় 7 উইকেটে 113 রানে থামে পাকিস্তান। এতে টানা 2 পরাজয়ে সুপার 8-এ খেলার সম্ভাবনা ফিকে হয়ে যায় পাকিস্তানের। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় বিলম্বে গড়ায় ভারত পাকিস্তান মহারণ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটাররা। দলের 12 রানে সাজ করে বিরাট কোহলি।
এরপর শাহিন আফ্রিদির শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় উইকেটে কিছুটা আশা জাগলেও 20 রানের পুঁজিতে ফিরেন অক্সর পাটাল, আর 42 রানে ফিরেন ঋষভ পন্থ। নাসিম সহ মোহাম্মদ আমিরের বোলিংয়ে দিশেহারা ভারত 119 রানে অল আউট হয়। শেষ পর্যন্ত জয়ের জন্য এ রানই যথেষ্ট প্রমাণ করেন ভারতীয় বোলাররা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। এবার পার্টিস খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলে আল বিসেলস্তারা। ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পায় স্কালোনির দল। 40 মিনিটে এগিয়ে দেন অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া। 56 মিনিটে বদলি হিসেবে মেসি মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 জন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতামালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রীর। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক বেনজির মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। উচ্চাবিলাসী ফাঁকা বুলির বাজেট দাবি টিআইবির। পঞ্চাশ জেলায় আশ্রয়ণ প্রকল্পে জমি সহ ঘর পাচ্ছে আরো 18,500 পরিবার। আগামীকাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।